শুরু হচ্ছে জঙ্গলগড়ের ডাকাত রানী গল্পের শেষ পর্ব। পরদিন সকালে মহর্ষি শ্যামার প্রশিক্ষণের জন্য একটা কর্মসূচি ঠিক করে দিলেন। প্রত্যহ সকালে সে আশ্রমের রোজকার কাজ করবে, আশ্রমের নিত্য পূজার ব্যবস্থা করা, অতিথি সেবার আয়োজন করা, তারপর কিছুক্ষণ পূজা পাঠ করার পর শারীরিক কসরত শেখার পালা। চেতন সর্দারের কাছে সে লাঠি খেলার পাঠ নিতে শুরু করল। আশ্রমের পিছন দিকে একটা ছোট মাঠ আছে, চারিদিকে ঝোপঝাড় দিয়ে ঘেরা থাকায় লোকচোখের আড়ালেই থাকে জায়গাটা। এখানেই বেশ কিছুক্ষণ ধরে চেতন সর্দার শ্যামাকে লাঠি খেলা শেখায়। শ্যামা কিছুটা লাঠি খেলা আগেই শিখেছিল, কিন্তু সেটা কোনো পোক্ত লেঠেলের কাছে কিছুই নয়। তামেচা, বাহেরা, শির, কটি, পাল্টি, করক, হুল এসব আঘাত অনেক দিন ধরে রপ্ত করতে হয়। একে বলে হারোয়া খেলা। এতে শক্তি আর বুদ্ধি দুইই লাগে, আর লাগে ধৈর্য। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগের অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে, তারপর সুযোগ বুঝে এক চোটে তাকে ঘায়েল করতে হয়। এসব একদিনে হয় না, দিনের পর দিন ধরে শ্যামা এসব শিখতে লাগল অক্লান্তভাবে। পাশাপাশি মহর্ষির কাছে সে গীতা ও উপনিষদের কিছু কিছু পাঠও নিতে লাগল। একদিন দুপুরবেলা মহর্ষি তাকে গীতা থেকে একটা শ্লোকের ব্যাখ্যা করে বলছিলেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন। বুঝেছ মা, কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না। ফলের আশা না করে যে ব্যক্তি সম্পূর্ণ উদ্যম নিয়ে কাজ করেন তিনি অবশ্যই সফল হবেন। তুমি তোমার কাজ নিষ্ঠার সাথে করে যাও, নিশ্চয়ই তুমি সফল হবে। মা, চেতন আমাকে বলেছে তুমি লাঠি খেলা খুব ভালো করে আয়ত্ত করেছ, তাহলে তো একটা পরীক্ষা তো নিতে হয়। তুমি কি বলো মা? শ্যামা নিশ্চিন্তে জানালো, আপনার যেদিন খুশি গুরুজি। ঠিক আছে মা, তাহলে কাল সকালের পূজা পাঠ হয়ে গেলেই আমি দেখব তুমি লাঠি চালনা কেমন আয়ত্ত করেছ। পরদিন সকালে চেতন এবং আরও কিছু সাগরেদ জড়ো হয়েছে মন্দিরের পিছনের মাঠে। এসে দাঁড়িয়েছে শিউরাজনও। পূজা সেরে গুরুজিও চলে এসেছেন। শ্যামা একখানি রক্তাম্বর শাড়ি কাছা দিয়ে পরে নিয়েছে, আঁচল শক্ত করে বাঁধা। চেতন অনেকগুলো লম্বা পোক্ত লাঠি এনে একত্রে রেখেছে। গুরুজি অনুমতি দিতেই শ্যামা একটা শক্তপোক্ত বাঁশের লাঠি বেছে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর গুরুজিকে প্রণাম করে দু হাতে লাঠি ঘোরাতে আরম্ভ করল। প্রথমে ধীরে, ক্রমশ তার লাঠি এত দ্রুত ঘুরতে লাগলো যে প্রায় দেখাই যাচ্ছে না। একখানি বিদ্যুতের ঘূর্ণির মতন ঘুরে যাচ্ছে শ্যামা আর তার হাতের লাঠি, যেন লাঠি প্রাণ পেয়েছে শ্যামার হাতে, যেন সেটা তার দেহেরই অংশ। এবার চেতন এসে দাঁড়ালো শ্যামার সামনে, তার হাতে কয়েকটি তীক্ষ্ণ ধার ছুরি। একটার পর একটা সে ছুটতে লাগলো শ্যামার দিকে। ভয়ে রাখালের মা চোখ বুঝল, কিন্তু পরপর ছুরিগুলো ছিটকে গিয়ে পড়তে লাগলো এদিক ওদিক। দর্শকদের মধ্যে দু একজন সরে গেল সভয়ে। হাততালি উঠল চারদিক থেকে। ধীরে ধীরে শ্যামা তার লাঠি থামালো, তারপর গুরুজিকে আবার প্রণাম করল। কিন্তু গুরুজি যেন পুরো সন্তুষ্ট হলেন না। তার ইঙ্গিত পেতেই রঘুয়া আর গজেশ হুঙ্কার তুলে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল শ্যামার উপর। অতর্কিত এই আঘাতের জন্য শ্যামা তৈরি না থাকলেও কিছুক্ষণের মধ্যেই সে সামলে নিল। একটার পর একটা আঘাত সে সামলাতে লাগলো অনায়াসে। অন্য কেউ হলে এতক্ষণে মাথা দুটুকরো হয়ে যেত, কিন্তু শ্যামা অবিচল। উল্টে সে হুঙ্কার দিয়ে হঠাৎ রঘুকে এমন আঘাত করল যে তার লাঠি উড়ে গেল কয়েক হাত দূরে। তারপর শ্যামার অদ্ভুত কৌশলে নিজের লাঠির ঘায়েই চোট পেতে লাগলো গজা। দর্শকরা হেসে বাঁচে না। অবশেষে গজার লাঠি ভেঙে দুটুকরো হয়ে গেল। সবার হাততালির মাঝে শ্যামা লাঠিতে ভর করে রঙ্গমঞ্চে দাঁড়িয়ে রইল নির্ভীকভাবে। গুরুজি শ্যামার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, বললেন, সাধু সাধু, তোমার শিক্ষা এখনকার মতন সম্পূর্ণ হয়েছে মা, আমি খুব খুশি হয়েছি। তোমার বাকি শিক্ষা হবে জঙ্গলগড়ে। সেখানে তুমি শিখবে বন্দুক,
আর তলোয়ার চালনা, সে শিক্ষা তোমায় দেবে শিবরাজন। আশ্রমে ওগুলো শেখা যাবে না। এখন তুমি বিশ্রাম নাও মা, দুদিন পরে তুমি যাবে জঙ্গলগড়ে। সেদিন সকাল থেকে কেঁদেই চলেছে রাখালের মা। আজ শ্যামা চলে যাচ্ছে জঙ্গলগড়ে। রাখালের মা নিজে শ্যামার সাথে যেতে চেয়েছিল, কিন্তু গুরুজি রাজি হননি। সে পথ সাধারণের জন্য নয় রাখালের মা, আমাদের শ্যামা মা এখন নিজেই নিজের দেখভাল করতে পারবে। ওকে নির্বিঘ্নে যেতে দাও, ওর এখন অনেক কাজ। দুপুরে খাওয়া দাওয়ার পর যাত্রা করল শ্যামা। রাখালের মা কাঁদো কাঁদো মুখে বলল, মা রে, তুই ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, এই এক বয়ম আমলকির আচার খাস ক্ষণে, আর পারলে মাঝে মধ্যে আসিস। শ্যামার চোখেও জল। এই কদিনে রাখালের মা তার নিজের মায়ের অভাব অনেকটাই পূরণ করেছিল। এবার সে যাত্রা শুরু করল। তার সাথে যাচ্ছে শুধু শিবরাজন। শ্যামা চলেছে ওর ঘোড়ায়, পাশে শিবরাজন চলেছে হেঁটে। এই মানুষটা কি যোদ্ধার পোশাক ছাড়া আর কিছুই পরে না? এর কথা পরে জানতে হবে। ভাবতে ভাবতে চলল শ্যামা। দেখতে দেখতে গভীর বনের ভিতরে প্রবেশ করল শ্যামা। শিবরাজন ঘোড়ার লাগাম ধরে আছে নিজের হাতে। ঘন জঙ্গলের মাঝে হঠাৎ হঠাৎ করে আসছে এক একটা বহু পুরনো স্তম্ভ, তাতে নানান টেরাকোটার কাজ, সারা গায়ে লতা পাতা জড়িয়ে আছে। শিবরাজন বলল, এগুলো প্রাচীন রাজত্বের সীমানা জ্ঞাপক স্তম্ভ। এরকম বেশ কয়েকটা পার হলেই আসবে চিত্রসেনের কেল্লার ভাঙা প্রাচীর। ওই যে এসে গেছে। বহু পুরনো ইটের তৈরি একটা কেল্লার প্রাচীর দেখা যাচ্ছিল। তার একটা ফাটলের মধ্য দিয়ে ঢুকে গেল শিবরাজন। সামনেই একটা দিঘির মতন জলাশয় দেখা যাচ্ছিল। বাঁধানো সিঁড়ির ধাপ নেমে গেছে জলের কাছে। শিবরাজন সেই ধাপ দিয়ে নেমে চলল। শ্যামাও ঘোড়ার থেকে নেমে হেঁটে হেঁটে চলল। একপাশে দিঘির পাঁচিলের গায়ে একটা বেশ বড় দরজা। শিবরাজন সেই দ্বার খুলতেই দেখা গেল একটা অন্ধকার সুড়ঙ্গ পথ। এত অন্ধকার যে ওপাশে কিছুই দেখা যাচ্ছে না। শিবরাজন তার পোশাকের জেব থেকে চকমকি পাথর বার করে ঠুকতে লাগল। একটু পরেই জ্বলে উঠল একটা মশাল। মশাল হাতে নিয়ে শিবরাজন বলল, এসো মা, কোনো ভয় নেই, তোমার অশ্বটিকে একটু সামলে সুমলে এনো। ঘোড়া ভিতরে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু শ্যামা তার গায়ে হাত বুলিয়ে আশ্বস্ত করতেই সে মনিবের পিছনে পিছনে চলল। সুড়ঙ্গ পথ এঁকে বেঁকে চলেছে। অনেক পরে ওপাশ থেকে দিনের আলো দেখা গেল। একটু পরেই তারা এক বিশাল কেল্লার নিচে গিয়ে পৌঁছল। সেখানে চেতন, গজেশ, বটেশ্বর ও আরও অনেকে উপস্থিত ছিল। সবাই শ্যামার নামে জয়ধ্বনি করে উঠল। কেল্লাটি বহু পুরনো, কিন্তু এখনো বেশ অটুট আছে। শিবরাজন বলল, এসো মা, তোমার ঘর দেখিয়ে দিই। ভিতরের ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে উপরে পৌঁছে শ্যামা দেখল সামনের বারান্দা দিয়ে বহু দূর দেখা যাচ্ছে। চারিদিকে বড় বড় গাছের মাথা, সবুজের একটা ঢেউ যেন চারিদিকে ছড়িয়ে গেছে। চারিদিক থেকে ভেসে আসছে নানান পাখির ডাক। শ্যামা কিছুক্ষণের জন্য যেন মোহিত হয়ে গিয়েছিল। তারপর পায়ের শব্দে পিছনে ফিরে তাকিয়ে দেখে শিবরাজন আর সঙ্গে এক বয়স্কা মহিলা। শিবরাজন বলল, এই হলো আমার মা, এতদিন একা একা থাকতো, এবার তোমাকে সঙ্গী পেল, বুঝলে শ্যামা মা। আর মা, এই আমাদের শ্যামা। সে আর তোকে বলতে হবে না, ও আমি দেখেই বুঝেছি। আহা, এইটুকু মেয়ে, ঘর ছেড়ে আসতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। এসো বেটি, এখন থেকে আমিই তোমার মা। শিবরাজনের মায়ের কথায় পশ্চিমা টান কিছুটা বোঝা যায়। পরদিন থেকেই শুরু হয়ে গেল শ্যামার তলোয়ার চালনার শিক্ষা। তার সঙ্গে চলতে লাগলো বন্দুক ছোড়া। দুর্গের ভিতর অনেকখানি ফাঁকা প্রাঙ্গণে প্রতিদিন তলোয়ার চালনা শিখছে শ্যামা। শিবরাজনের তলোয়ার চালনা দেখেই বোঝা যায় সে একজন দক্ষ তলোয়ারবাজ। শ্যামা একটু একটু করে আয়ত্ত করতে লাগলো তলোয়ারবাজি।
কুশপুতুলের ওপর ইংরেজ সৈনিকের মতন পোশাক চাপানো আছে। শ্যামা ভীষণ তেজে আঘাতের পর আঘাত করে চলে। গাদা বন্দুক চালনাও সে আয়ত্ত করে ফেলেছে। একটু দূরত্বে থেকে শিবরাজন আর তার সাগরেদরা প্রশংসার দৃষ্টিতে চেয়ে দেখে শ্যামার কসরত। ঘোড়ার পিঠের উপর থেকেও বন্দুক ছোড়া শিখে ফেলেছে শ্যামা। তবে গাদা বন্দুকের সংখ্যা খুবই কম। মুঙ্গেরে তৈরি এই গাদা বন্দুকগুলো একসময় বেশ কিছু আনা হয়েছিল, কিন্তু তার বেশিরভাগই এখন অকেজো হয়ে গেছে। সবথেকে বড় অভাব বারুদের। শিবরাজনের সঙ্গে ঘুরে ঘুরে পুরনো দুর্গের বিভিন্ন জায়গা দেখছিল শ্যামা। বহুকাল আগে রাজা চিত্রসেন ইংরেজদের সাথে লড়াই করার জন্য বেশ পরিকল্পনা করেই এই দুর্গটি বানিয়েছিলেন, কিন্তু এখন এর বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। শুধু দুর্গের ভিতরে অটুট রয়েছে এক বহু পুরনো কালী মন্দির। একটা হাড়িকাঠ দেখিয়ে শিবরাজন বলে উঠল, ওই হাড়িকাঠে অনেক বন্দির প্রাণ নেওয়া হয়েছে। একসময় নরবলি চালু ছিল এখানে। যারা শত্রুর চর তাদের ধরে এনে এখানে বলি দেওয়া হতো। আর এই মন্দিরের পিছনে রয়েছে এক গোপন সুড়ঙ্গ পথ। চলো দেখে আসি। কোথায় গেছে ওই পথ? এলেই দেখতে পাবে। শিবরাজনের পিছনে পিছনে হেঁটে মন্দিরের পিছনে একটা ছোট দরজার কাছে এসে দাঁড়ালো শ্যামা। একটু আওয়াজ করেই ভারী লোহার দরজাটা খুলল শিবরাজন। আর একটা সুড়ঙ্গ পথ, ভিতরে অনেক দিনের বদ্ধ বাতাস। একটা মশাল জ্বালিয়ে এগিয়ে গেল শিবরাজন। সুড়ঙ্গ বেশ সংকীর্ণ আর আঁকা বাঁকা। শিবরাজন বলল, এই পথ ধরে রাজার সৈন্যরা একসময় যুদ্ধ করতে বাইরে যেত। এই সুড়ঙ্গ পথ চলে গেছে অজয় নদের কাছে, একটা গুহার মধ্য দিয়ে বেরিয়েছে। গুহার মুখ ঘন জঙ্গলে ঢাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই যে গুহা বা সুড়ঙ্গ পথ আছে। চলো দেখাচ্ছি। দুজনে হেঁটে আর কিছুটা যেতেই পথটা একটু উঁচুতে উঠতে লাগলো। একটা বাঁকের মুখ ঘুরতেই সুড়ঙ্গ শেষ হয়ে একটা গুহা এসে গেল। গুহার মুখে ঘন গাছপালা, ফাঁক ফোকর দিয়ে আলো এসে পড়েছে। বাইরে না বেরিয়েই শিবরাজন বলল, সামনে কিছুটা এগিয়ে গেলেই ইছাই ঘোষের দেউল, তারপর অজয় নদ। রাতের বেলা এই পথটা আমরা ব্যবহার করি। দিনে এ পথে বেরোলে লোকের চোখে পড়ে যেতে পারি। এই পথটা ভীষণ গোপনীয়। এবার চলো মা, ফেরা যাক। জঙ্গল গড়ে দেখতে দেখতে বেশ কিছুদিন পেরিয়ে গেল শ্যামার। এখন সে বন্দুক, তলোয়ার, লাঠি, বল্লম সবেতেই দক্ষ হয়ে উঠেছে। কিন্তু আসল কাজ এখনো কিছুই হয়নি। এখনো সে কোনো ডাকাতিতে যোগ দেয়নি। দুপুরবেলা শিবরাজনের মায়ের কাছে শুয়ে বসে গল্প করে আর নানা রকম আচার বানিয়ে কিংবা অস্ত্রশস্ত্র পরিষ্কার করে সময় কাটায় শ্যামা। দুর্গের ভিতরে আছে একটা অস্ত্রাগার। সেকালের তীর, ধনুক, বল্লম, তলোয়ার, গাদা বন্দুক কি নেই সেখানে। একসময় সুদূর রাজস্থানের খেত্রি থেকে আগ্নেয়াস্ত্র চালনায় দক্ষ এক বাহিনীকে এনেছিলেন রাজা চিত্রসেন। আজও দু একটা পুরনো কামানের দেখা মেলে এই দুর্গে। শিবরাজনের পরিবার সেই সময় এসেছিল এখানে। তখন বাংলায় স্বাধীন নবাবদের যুগ চলছে, কিন্তু এখন আর সে যুগ নেই। মির্জাফর নামকাওয়াস্তে নবাব, তার কোনো ক্ষমতাই নেই। বাংলায় শুরু হয়েছে এক অরাজক শাসন, যার নাম দ্বৈত শাসন। জোর যার মুলুক তার অবস্থা। ইংরেজ কোম্পানি শুধু টাকা আদায় করা ছাড়া আর কোনো কিছুই বোঝে না। পাশাপাশি জমিদারেরাও চেষ্টা করছে চাষিদের কাছ থেকে যত বেশি পরিমাণে খাজনা আদায় করা যায়। এছাড়া আছে নায়েব আর মহাজনদের অত্যাচার। এই পরিস্থিতিটাই দূর করতে চাইছে শ্যামা, শিবরাজন আর গুরুজি। কেল্লার পুরনো মিনারে বসে এসব কথাই ভাবছিল শ্যামা। এজন্য সবার আগে দরকার সমস্ত ডাকাত দলগুলোর মধ্যে একতা আনা। তার অনেকটা কাজই করে রেখেছেন গুরুজি, এবার বাকি কাজ তাকেই করতে হবে। আজ সন্ধ্যায় সে সবাইকে ডেকেছে, দেখা যাক কি করা যায়। সন্ধ্যা নেমেছে জঙ্গলগড়ের আনাচে কানাচে। কালী মন্দিরের সামনের দালানে জড়ো হয়েছে একদল মানুষ। এদিকে ওদিকে দু একটা মশাল জ্বলছে।
কয়েকটা বড় ধনুচিতে নারকেল ছোবড়ার ধোয়া দেওয়া হয়েছে জঙ্গলে মশার হাত থেকে বাঁচার জন্য। শ্যামা আর শিবরাজন নাট মন্দিরের উঁচু বেদিতে গিয়ে বসেছে, বাকি মানুষেরা সামনে দাঁড়িয়ে। তাদের দেখলেই বোঝা যায় তারা কেউ সাধারণ মানুষ নয়। তাদের শক্তপোক্ত চেহারা, হাতের অস্ত্র আর চোখের চাউনি বলে দেয় তারা কোন জাতের মানুষ। সবার প্রথমে কথা বলল বটেশ্বর। মা, হঠাৎ আমাদের সবাইকে তলব কেন? কোনো জরুরি কাজ আছে? আছে বটেশ্বর, তার আগে আমাকে বলো, এখানে কি সব দলের সর্দাররা উপস্থিত আছে? গজা বলে উঠল, তা এখানে তো প্রায় 4-5টা দলের লোকজন আছে, কিন্তু রঘুবীর সর্দার আসবে না বলেছে। আর ভীম সর্দার এসবের মধ্যে থাকবে না, সে একাই কাজ করতে ভালোবাসে। শিবরাজন বলে উঠল, তাহলে দুজন বাদে বাকি সব আছে, তাই তো? বেশ, তাহলে কথা শুরু করা যাক। আমাদের মা চাইছেন এখানে একটা শক্তিশালী বাহিনী তৈরি করতে। আমরা ইংরেজদের হটিয়ে এখানে স্বাধীন রাজ্য তৈরি করব। তাতে আমাদেরও লাভ আর গরিব মানুষেরও লাভ। এই যে আমাদের কি লাভ সেটা আগে একটু বলুন দেখি, বলে উঠল গজা। আমাদের লাভ, চাষিরা জমিদারকে যে খাজনা দেয় সেটা এরপর থেকে আমাদের দেবে। এতগুলো জমিদার আর তাদের চেলাদের খাজনা না দিয়ে যদি শুধু ওরা আমাদেরকেই খাজনা দেয়, তাহলে ওরাও প্রাণে বাঁচবে, যেটা বহুকাল আগে রাজা চিত্রসেন করতে চেয়েছিলেন। ওসব চিত্রসেনের যুগ চলে গেছে। লাল মুখর এসে ঠ্যাঙানি দিলে আমরা টিকতে পারবো না, বলে উঠল বটেশ্বর। দেখোনি এই পলাশি যুদ্ধে কি হলো? নবাব তাদের সঙ্গে পারে না, তাদের সঙ্গে আমরা পারবো? শোনো বটেশ্বর, নবাব পারেনি বলে আমরা পারবো না এমন কথা হয় না। নবাব পারেনি তার সেনাপতির জন্য। সে ব্রিটিশের পক্ষে যোগ দিয়েছিল, তার ফলও সে পেয়েছে। টাকা জোগাতে জোগাতে তার অবস্থা এখন খারাপ। কিন্তু আমরা অবশ্যই পারবো। এটা এমন একটা জায়গা, এখানে লাল মুখরা নাক গলাতে পারবে না যদি আমরা সবাই একসাথে লড়তে পারি। মা, তুমি এবার কিছু বলো। শ্যামা উঠে দাঁড়ালো, সবার দিকে তাকিয়ে নিয়ে তারপর বলল, তোমরা আমাকে সবাই মা বলে জ্ঞান করেছ, আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছ, গুরুজি আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু সেই সব কিছু কি শুধুই ডাকাতি করার জন্যে? না, আমরা যদি এক হয়ে লড়াই করতে পারি তাহলে ওই লালমুখগুলো এখানে আর নাক গলাতে পারবে না। এখানে আমরা স্বাধীন জঙ্গলগড়ের রাজত্ব তৈরি করব। এখানকার লোকরা চাষবাসের ফসল নিজেদের ঘরেই তুলতে পারবে। খাজনা দিয়ে দিয়ে প্রতি বছর তো একটু করে তারা মৃত্যুর মুখে এগিয়ে চলেছে। তারা বাঁচতে ভুলে গেছে, আমরা তাদের বাঁচতে শেখাবো। রাজা চিত্রসেন যা করতে চেয়েছিলেন, আমরা তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। প্রথমেই আমাদের সবাইকে একজোট হয়ে দলটা তৈরি করতে হবে। তারপর অত্যাচারী জমিদারদের ঘর থেকে টাকা লুট করে আনতে হবে, ওদের ভয় দেখাতে হবে। যদি সবাই মিলে একসাথে এই কাজ আমরা করতে পারি, তাহলে এখন যারা আমাদের সঙ্গে আসেনি তারা একসময় আমাদের সঙ্গে ঠিকই যোগ দেবে। এখন বলো, তোমরা কি আমার সঙ্গে আছো? সকলে একসঙ্গে উঠে দাঁড়ালো। আমরা সবাই তোমার সঙ্গে আছি মা, আদেশ করো কি করতে হবে। তোমাদের মধ্যে একদল খোঁজ নাও, কোন কোন জমিদার লুকিয়ে লুকিয়ে চাষির ঘরে ডাকাতি করছে। আমরা তাদের ঘরে ডাকাতি করব। আর একদল কিভাবে অস্ত্র আর বন্দুক জোগাড় করা যায় সেই চেষ্টা করো। চেতন বলল, মা, এ তো আমরা সবাই জানি। 3 জন জমিদার এই কাজ এখনো চালিয়ে যাচ্ছে। তাদের নিজস্ব ডাকাতের দল আছে। বড় বড় ব্যবসায়ী অথবা সাধারণ মানুষের ওপর তারা লুকিয়ে ডাকাতি করে, আর এর ভাগ পায় ওই জমিদাররা। কেউ কেউ দামোদর বা অজয় নদেও জল ডাকাতিও করে। শ্যামা বলল, তাহলে এরপর আমাদের কাজ হবে ওই জমিদারদের বাড়ি হামলা করা। আমিও তোমাদের সঙ্গে থাকব। এবার বলো, অস্ত্র কিভাবে আসবে? জগাই হারি বিখ্যাত লাঠিয়াল, সে বলল, মা, এই লোহাগড়ে এখনো কিছু কামার ভালো অস্ত্র বানায়। খড়গ, বর্ষা, সরকি সব পেয়ে যাবে, কিন্তু বন্দুক পাবে না। ও লালমুখদের থেকে কেড়ে আনতে হবে, নয়তো সেই মুঙ্গেরে যেতে হবে। শিবরাজন বলল, জগাই, অস্ত্র জোগাড়ের ভার এখন তোমার। কিছু ধনুকও জোগাড় করো। আর চেতন, প্রথমে বলো আমরা কোন জমিদারের বাড়ি লুট করব। এই যে ওই রক্ষিতপুরের জমিদার বাড়িতে প্রথমে হামলা করা ভালো। ওদের মেলা টাকা, সব মাটির তলায় লুকিয়ে রাখে। লুকিয়ে লুকিয়ে ডাকাতিও করে লেঠেল দিয়ে। আগে ওদের ওপর হামলা হলে বাকিরা সব ভয় পেয়ে যাবে। বেশ মা, তাহলে কবে আক্রমণ হবে?
শ্যামা বলল, সব প্রস্তুত করতে দিন 15 লাগবে। তাহলে সামনের অমাবস্যায় হামলা হোক। তবে আগে কিন্তু চিঠি দিতে হবে। শিবরাজন একটু অবাক হয়ে বলল, চিঠি দেবে মা? তাহলে ওরাও তো প্রস্তুত হয়ে যাবে। তা হোক, আমিও দেখতে চাই শ্যামারানীর দল কেমন শক্তি ধরে। শোনো, চিঠি দেবে ঠিক 2 দিন আগে। ঠিক আছে, তাই হবে। তোমরা সবাই শুনলে আমাদের মায়ের কি ইচ্ছে। তাহলে সামনের অমাবস্যায় রক্ষিতপুরে হামলা। সবাই চেঁচিয়ে উঠল। তারপর সবাই কালী মায়ের সামনে দাঁড়িয়ে একজোট থাকার শপথ নিল। রক্ষিতপুরের বিখ্যাত জমিদার বাড়ি। প্রতি বছর ধুমধাম করে কালী পূজা হয়, অনেক দান ধ্যানও হয়, কিন্তু তলে তলে লেঠেলদের দিয়ে ডাকাতিও চলে। অমাবস্যার 2 দিন আগে জমিদার বাবু তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে জমিদার বাড়ির পিছনের পুকুর পাড়ে বসে আছেন। তাকে তেল মর্দন করে দিচ্ছে একজন চাকর। দুপুরের মিঠে রোদে তার বেশ আমেজ এসে গেছে। এমন সময় দারোয়ানদের মধ্যে একজন এসে তাকে বলল, বাবু, আপনার চিঠি। কে দিলে রে? তা তো জানি না। জানিস না মানে? যে দিল সে কেমন দেখতে? একে ও তো মাথায় ঝাঁকা নিয়ে একজন চাষি মতন লোক, মুখটা ভালো করে দেখাই গেল না। চিঠি দিল আর চলে গেল। দূর হতভাগা, যা তুই। এই দেখো তো কি লেখা আছে। চিঠিটা তিনি এক মোসাহেবের দিকে ছুঁড়ে দিলেন। চিঠিটা একটা তুলোট কাগজে লেখা, লাল রঙের সুতো দিয়ে বাঁধা। পেঁচানো সুতোটা খুলেই লোকটা বড় বড় চোখ করে চুপ মেরে গেল। কর্তাবাবু, এই যে ডাকাতের চিঠি। কি বললে? কই দেখি। কর্তা প্রায় ছিনিয়ে নিলেন চিঠিটা। চিঠির উপরে একটা রক্তাম্বর খাড়ার চিহ্ন আঁকা, নিচে লেখা, মান্যবর জমিদার নীলকান্ত রায়, আপনাকে অবগত করা হচ্ছে যে গোপনে ডাকাতি করে আপনি যে ধনসম্পত্তি করিয়াছেন তার থেকে 5,000 স্বর্ণ মুদ্রা মায়ের সেবার জন্য আমরা দাবি করছি। আগামী পরশু অমাবস্যার রাত্রি দ্বীপ্রহরে আমরা আপনার বাটিতে উপস্থিত হব। আশা করি অর্থ প্রস্তুত রাখবেন। এর অন্যথা হলে আমরা আপনার কিঞ্চিত সেবা করে দিয়ে আসব। আর হ্যাঁ, গোপনে সাধারণ মানুষের ওপর ডাকাতি বন্ধ করার জন্য আপনাকে আদেশ করা হচ্ছে। ইতি কালী মায়ের সেবিকা, জঙ্গলগড়ের রানী শ্যামা। শ্যামা? শ্যামাকে এই আগে তো শুনিনি। ওই জমিদারের মেয়েটা নয় তো? ওই যে অযোধ্যার জমিদারের ঘর ছেড়ে যাওয়া মেয়েটা, নিশ্চয়ই ওই হবে। একজন মোসাহেব বলল, হুজুর, ওর বাপ তো ওকে ত্যায্যপুত্রী করেছে। ওর বাপ তো খুব ভালো মানুষ। আহা, মেয়ের শোকে জমিদারি বেঁচে কলকাতা চলে যাচ্ছে গো, কপর পেনু। জমিদার হুঙ্কার দিয়ে উঠলেন, যে যেখানে খুশি যাক, এখন আমার কি হবে? হায় হায়, 5,000 স্বর্ণ মুদ্রা! হায় হায়, আমি মরে যাব। বসে আছো কি তোমরা? লেটেলদের খবর দাও, আজই যেন আমার সঙ্গে দেখা করে। আর চিঠি নিয়ে সদরে দারোগার কাছে লোক পাঠাও, দেউরি বন্ধ করো। দেখতে দেখতে জমিদার বাড়িতে হুলুস্থুলু পড়ে গেল। কিন্তু সন্ধ্যাবেলায় জমিদার নীলকান্ত রায় আরও একটা দুঃসংবাদ পেলেন। লেঠেল সর্দার রঘুবীর বলেছে সে শ্যামারানীর বিরুদ্ধে লড়বে না। এমনকি আদিবাসী গ্রামগুলোর সর্দারেরাও তার বিরুদ্ধে যাবে না বলেছে। এখন তার ভরসা নিজস্ব লাঠিয়াল আর সদরের পুলিশ। জমিদার খিঁচিয়ে উঠে বললেন, সব বেঈমান। আর ওই তাল পাতা সেপাই পুলিশ কি করবে? ঠিক আছে, যা করার আমিই করব। সেদিন অমাবস্যা। জঙ্গলগড়ের ভিতরে জড়ো হয়েছে সবাই। কালী পুজো করছে শিবরাজন। মশালের আলোয় চকচক করছে ডাকাত কালী মায়ের মুখ চোখ। পুজো শেষে সবার কপালে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিল শিবরাজন। তারপর সবাই চলল যে সুড়ঙ্গ পথ ধরে শ্যামা এসেছিল মহর্ষি আশ্রম থেকে, সেই সুড়ঙ্গ পথ ধরে। আবার সেই দিঘির পাড়ে এসে গেল সবাই। শ্যামা আজ যোদ্ধার বেশে সজ্জিত। ঘোড়ার পিঠে চেপে চলেছে দলের মাঝে, কোমরে তলোয়ার, পিঠে তীর ধনুক। তার পাশেই চলেছে শিবরাজন। রক্ষিতপুরের কাছাকাছি এসে নিজের দলকে দুভাগে ভাগ করে দিল শ্যামা। চুয়াগ্রামের কাছে একটা বাড়িতে নিজের ঘোড়াটা রেখে দিল। তারপর হেঁটেই চলল। দলের অন্য ভাগের সাথে রইল শিবরাজন। ঠিক ছিল
একদল সামনে আর একদল পিছন থেকে আক্রমণ করবে। অমাবস্যার অন্ধকারে শ্যামার দলটি একটা কালো সরীসৃপের মতন এঁকে বেঁকে এগিয়ে চলেছিল। রক্ষিতপুরের জমিদার বাড়ির কাছে এসে দলকে থামালো চেতন। সে বেশ অভিজ্ঞ। চেতন এগিয়ে এসে বলল, মা, এই জমিদার বাড়িটা বেশি চুপচাপ মনে হচ্ছে, কি জানি ওরা কি মতলব করছে। শ্যামা চেতনকে আর দুজন সঙ্গী নিয়ে একটু এগিয়ে দেখে আসতে বলল। একটু পরেই চেতন ছুটে এলো। মা, ওরা সারা বাড়ি আধার করে সবাই ছাদে গিয়ে উঠেছে, ওদের সাথে দুটো বন্দুক আছে। ঠিক হলো, তীরন্দাজের দল আগে পাঁচিলে গিয়ে উঠবে, ছাদের দিকে তীর চালাবে। সেভাবেই এগিয়ে চলল সবাই। পাঁচিলের কাছাকাছি দুটো বড় গাছে উঠে গেল শ্যামার তীরন্দাজের দল। ঠিক সেই সময় ছাদ থেকে একটা গুলি ছুটে এলো। কিন্তু গাদা বন্দুকের গুলি একটার পরে আরেকটা ছুটতে অনেকটা সময় লাগে। পরপর ছুটে যাওয়া তীরগুলো এই সময় ছাদের লোকদের বিদ্ধ করতে লাগলো। হইচই শুরু হয়ে গেল। পাঁচিল টপকে ঢুকতে লাগলো ডাকাতের দল। দেখতে দেখতে সদর দরজা খুলে দিল তারা। মশাল জ্বলে উঠল অনেকগুলো। শ্যামা ঢুকে পড়ল তার দলবল নিয়ে। তার মুখে লাল কাপড়ের ঢাকা, পুরুষের মতন পোশাক, কপালে রক্ত লাল ফোঁটা। তাকে দেখাচ্ছিল অসুর দলনী দুর্গার মতো। তার সামনে জমিদারের লাঠিয়ালের দল টিকতেই পারল না। পিছন দরজা দিয়ে শিউরাজন ঠিক এই সময় তার দলবল নিয়ে চলে এলো। দেখতে দেখতে জমিদার বাড়ির সবাইকে বন্দি করা হলো। হাত পা বাঁধা জমিদার শ্যামার সামনে এসে কেঁদে পড়লেন। মাগো, আমায় ক্ষমা করো, বাড়ির লোকদের ছেড়ে দাও, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও, শুধু আমাদের ছেড়ে দাও মা। শ্যামার আদেশে শুধু জমিদারকে বাদ দিয়ে বাকি সবাইকে মুক্ত করা হলো। জমিদারকে ধরে নিয়ে যাওয়া হলো তার ধনরত্নের কক্ষে। সেখান থেকে বস্তা বস্তা সোনা আর রূপোর টাকা লুট করা হলো। অবশেষে শ্যামা জমিদারকে বলল, আজকের মতো তোমায় রেহাই দিলাম। ভবিষ্যতে আর লুকিয়ে ডাকাতি করো না। সাধারণ মানুষের ভালো করার চেষ্টা করো, নয়তো এর পরের বার তোমাকে আর ছাড়বো না। ততক্ষণে পূব আকাশ অল্প অল্প ফর্সা হয়ে এসেছে। দলবল নিয়ে শ্যামা জঙ্গলগড়ের পথ ধরল। এরপর গোটা জঙ্গলগড় এবং আশপাশের এলাকার সর্বত্র অত্যাচারী জমিদারদের ত্রাস হয়ে উঠল শ্যামার দলবল। যেখানেই কোনো জমিদার লুটতরাজ করে বা চাষির ওপর অত্যাচার করে, সেখানেই হাজির হতে লাগল শ্যামার বাহিনী। গোটা জঙ্গলগড় এলাকার নিপীড়িত শোষিত মানুষের এখন সে রানী। মাঝে মাঝেই সে মহর্ষির আশ্রমে নরনারায়ণ সেবার আয়োজনও করে। লুটপাট করে যা পায় তার অনেকটাই বিলিয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এই সব কথা বিভিন্ন কানে ঘুরতে ঘুরতে একসময় সদরে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে গেল। বলা যায় বিভিন্ন জমিদার তার কানে কথাটা পৌঁছে দিল। ম্যাজিস্ট্রেট আর অপেক্ষা না করে দারোগাদের নিয়ে জরুরি সভা ডাকলেন। গুসকরা থানা, শ্যামপুর থানা প্রভৃতি দারোগার কাছে কৈফিয়ত তলব করলেন কি করে একজন ডাকাত রানী এত ক্ষমতাশালী হয়ে উঠছে। কথা হচ্ছিল ম্যাজিস্ট্রেটের অফিসে। ম্যাজিস্ট্রেট বললেন, কি করিয়া একজন ডাকাত রানী এত ক্ষমতা পাইতে পারে? এখনো পর্যন্ত তোমরা কি কিছুই করো নাই? প্রয়োজন হইলে কলিকাতা হইতে ফোর্স আনাইতে হইবে। খুব শিগগিরই আমি ওখানে যাইব। ওই ডাকাত রানী কোথায় থাকে সেই জায়গার সন্ধান পাইয়াছ কি? একজন দারোগা বলে উঠলেন, আগে স্যার, ওই যেটুকু খবর পেয়েছি তাতে বুঝতে পেরেছি স্যার, ওই জঙ্গলগড়ের ভেতরেই ওরা কোথাও লুকিয়ে থাকে, কিন্তু জায়গাটা খুব দুর্গম। কোন দিক থেকে ওরা যাওয়া আসা করে তা বোঝাই যায় না। ওয়েল, খুব সম্ভবত কোনো লুকোনো রাস্তা আছে, সেটা খুঁজিয়া না পাইলে ওই জঙ্গলের চারিদিক হইতে ঘিরিয়া ফেলিয়া আক্রমণ করিতে হইবে। প্রয়োজনে সব দারোগাগণ একসঙ্গে পুলিশ লইয়া যাইবে। আমি কলিকাতা হইতে আরো ফোর্স ও আর্মস আনাইতেছি। 7 দিনের মধ্যে আমরা জঙ্গল ঘরের দিকে যাত্রা করব। কিন্তু তার আগেই ঘটে গেল একটা ঘটনা। জঙ্গলগড়ের আশেপাশে অজয় নদীর তীরে বেশ কিছুটা জায়গা জরিপ করার কাজ করতে একদল আমিনের আগমন ঘটেছিল এই অঞ্চলে। তাদের সঙ্গে বেশ কয়েকজন বন্দুকধারী সিপাহীও ছিল। অজয় নদের অপর তীরে তাঁবু খাটানো হয়েছে। জরিপের দল তাদের কাজকর্ম শুরু করবে। এমন সময় খবরটা শ্যামার কানে এসে পৌঁছল।
তার দরকার বন্দুকগুলো। সাথে সাথে সে চেতন এবং আরো কয়েকজনকে ডেকে পাঠালো। শিবরাজনের একটাই কথা, এসব কাজে তোমার যাওয়া দরকার কি মা, আমরা আছি কি করতে। কিন্তু শ্যামার মাথায় অন্য মতলব ঘুরছিল। দুদিন পরে বিকেলবেলায় অজয় নদের তীরে কাঁচা রাস্তার ধারে, যেখানে জরিপের দল কাজ করছিল তার খুব কাছেই, একটা পালকিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল। সুন্দরী এক মেয়েকে সেই পালকির মধ্যে প্রায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে জরিপকারী সাহেব দুজন অবাক হয়ে গেল। পালকি তুলে তাঁবুতে এনে তার সেবা শুশ্রূষা করতে শুরু করল সাহেব দুজন। ধীরে ধীরে চোখ খুলল শ্যামা। একজন জিজ্ঞাসা করল, তোমার এই অবস্থা হইল কি করিয়া? শ্যামা জানালো, ডাকাতে তার পালকি লুট করার চেষ্টা করেছিল। সাহেবরা এসে পড়ায় তারা পালিয়ে যায়, আর সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এখন সে বাড়ি ফিরবে কি করে? কই বাত নেই, আমাদের সিপাহীরা তোমার ঘরে তোমাকে পৌঁছাইয়া দিবে। তখনই তিনজন সিপাহী বন্দুক নিয়ে শ্যামার সাথে চলল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। সিপাহীদের একজনের হাতে একটা মশাল। শ্যামা তাদের গল্পে ভুলিয়ে নিয়ে আসছিল। তাঁবু থেকে বেশ কিছুটা দূরে এসে গেল তারা। ঝাঁকড়া এক অশ্বত্থ গাছের নিচে আসতেই শ্যামার দল ঝাঁপিয়ে পড়ল তাদের উপরে। প্রাণে না মেরে হাত পা মুখ বেঁধে বন্দুকগুলো কেড়ে নিয়ে গেল তারা। এরপর আর ম্যাজিস্ট্রেট ঠিক থাকতে পারলেন না। দারোগাদের একত্রিত করে বিরাট বড় পুলিশ বাহিনী নিয়ে থানা গেড়ে বসলেন অজয় নদের তীরে। কিন্তু কোন দিক দিয়ে আক্রমণ করবেন তার কোনো দিশা খুঁজে পেলেন না। অবশেষে ঠিক করলেন জঙ্গলগড়ের দুদিক থেকেই পুলিশ বাহিনী আক্রমণ করার চেষ্টা করবে। সেদিন রাতে শ্যামার দল কালী মন্দিরে জড়ো হয়েছে। চেতন, বটা, গজেশ, রঘু ছাড়াও আরো অনেকে এসে গেছে। শ্যামা বলল, যে দিনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম সেদিন এসে গেছে। এখন আমাদের লড়াই ওই লালমুখী ইংরেজদের সাথে। হয়তো কাল সকালেই ওরা জঙ্গলের দুদিক থেকে আক্রমণ করবে। অজয়ের দিকেই আমরা বেশি লোক রাখব। যতটা সম্ভব লুকিয়ে যুদ্ধ করতে হবে। মনে রেখো, জঙ্গলে লুকিয়ে লড়াই করলেই জিতবে। সামনাসামনি লড়াই খুব দরকার না হলে করবে না। জয় মা কালী। জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। এরপর শিবরাজন দলকে দুভাগ করে দায়িত্ব বুঝিয়ে দিল। তীর, টেটা বা বল্লম, সরকি, তলোয়ার আর গাদা বন্দুকগুলো ভাগ করা হলো। প্রয়োজনে শিঙা ফুঁকে খবরাখবর দেওয়া হবে। পরদিন সকালে বিউগল বাজিয়ে দারোগারা মার্চ করতে শুরু করল। জঙ্গল থেকেও ভেসে এলো শিঙার আওয়াজ। পুলিশের দল মার্চ করে জঙ্গলের দিকে এগোতে লাগলো। একটু দূরে দাঁড়িয়ে তদারক করছিলেন ম্যাজিস্ট্রেট। কিন্তু পুলিশের দল জঙ্গলের একটু ভিতরে ঢুকতেই ঝাঁকে ঝাঁকে তীর এসে গেঁথে যেতে লাগলো তাদের শরীরে। ডাকাতের দলকে এই দেখা যায় তো এই দেখা যায় না। পরক্ষণেই ঝাঁকে ঝাঁকে তীর আর টেটা আর গাদা বন্দুকের গুলি তাদের এফোর ওফোর করে দেয়। দেখতে দেখতে পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক দেখা দিল। তারা জঙ্গল থেকে বেরোতে পারলেই বাঁচে। আতঙ্কে তারা এদিক ওদিক এলোপাথারি গুলি চালাতে লাগলো। মাঝে মাঝে জঙ্গলের দিক থেকে শিঙার শব্দ ভেসে আসছে, জয় রানী মায়ের জয়। ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে উঠলেন। হোয়াট আর দে ডুইং? পলাইতেছে কেন? আমাদের ফোর্সকে একজোট করো। কিন্তু ঘন জঙ্গলের বিভীষিকাময় পরিবেশ আর আড়াল থেকে ছুটে আসা তীরগুলোর দিকে পুলিশেরা আর এগোতেই চাইছিল না। ম্যাজিস্ট্রেট রাগে অগ্নিশর্মা হয়ে বন্দুক হাতে জঙ্গলের দিকে ছুটে চললেন। দুজন দারোগা তাকে ঠেকাতে চাইল, কিন্তু পারল না। তিনি এগোতেই হঠাৎ যেন একটা নারী মূর্তিকে দেখতে পেলেন। কিন্তু তিনি আরেকটু এগোতেই সে যেন আড়ালে চলে গেল। ঝোপঝাড় ঠেলে একটা গুহা আবিষ্কার করে ম্যাজিস্ট্রেট সাহেব বিপুল উদ্যমে বন্দুক হাতে সেদিকে ছুটে চললেন। স্টপ, স্টপ, ইউ কাওয়ার্ড! কিন্তু সুড়ঙ্গ পথে একটু এগোতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল ৩-৪ জন লোক। নিমেষের মধ্যে সাহেবের হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। তারপর কালী বেদির সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হলো সাহেবকে। সাহেবের বুকে ঠেকল একটা তলোয়ারের লকলকে ডগা। শ্যামা এগিয়ে এলো। সাহেব বলে উঠল, তুমি ডাকাত রানী? শ্যামা বলল, আমি এই জঙ্গলগড়ের রানী। এই এলাকা আমাদের। তোমার মতো অনধিকার প্রবেশকারীর শাস্তি একটাই,
মৃত্যু। নিমেষের মধ্যে শ্যামার তলোয়ার সাহেবের বুক এফোর ওফোর করে দিল। রক্তের ধারায় শ্যামার মুখ চোখ ভেসে গেল। তার সেই সাংঘাতিক রূপ দেখে শিউরাজনও থমকে গেল। রক্তে ভেসে গেল কালী মায়ের বেদী। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বাকি সবাইকে নিয়ে শ্যামা এগিয়ে গেল জঙ্গলগড়ের দিকে। তারপর কত শীত গ্রীষ্ম পার হয়ে গেছে। অজয় ও দামোদর দিয়ে বয়ে গেছে অনেক জল। শুধু লাল মাটির উড়ে যাওয়া ধুলো আর জঙ্গলের মাঝে এক গড়ের ধ্বংসস্তূপ সেদিনের ইতিহাস বুকে নিয়ে আজও নিশ্চুপ হয়ে আছে।